হ্যাঁ বলো কোন প্রবলেমটায়। স্যার এক্স নম্বরটা স্যার। ওকে, হ্যাঁ কি প্রবলেমটা একটু বলবা, মানে সমস্যাটা কি হচ্ছে এখানে, প্রবলেমটা কি বলছে সেটা তো বুঝতে পারতেছো নাকি, সেটা বুঝতে সমস্যা হচ্ছে? স্যার বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার আমি কয়েকভাবে চেষ্টা করছি কিন্তু রান টাইম এরর দেখাচ্ছে স্যার। রান টাইম এরর দেখাচ্ছে, তাই তো? আচ্ছা, তাইলে আমরা প্রবলেমটা একটু, আমাদেরকে প্রবলেমটা বলবা কি বলছে, মানে কি করতে হবে? স্যার এখানে প্রবলেমটা বলছে যে একটা বিল্ডিং আছে, তো সেটাতে আমরা প্লাস্টার করব বা ফ্ল্যাগ স্টোন দিয়ে প্লাস্টার করব, যেটা স্কোয়ার শেপের হবে, এ গুণ এ এর ক্ষেত্রফল আর কি। তো আমরা যেটা দিয়ে প্লাস্টার করব সেটা ফ্ল্যাগ স্টোনের যে এক একটা পিস থাকবে ওগুলো ভাঙা যাবে না, আচ্ছা, এরকম আর কি স্যার প্রবলেমটা। হ্যাঁ, তো এখন আমাদের কাছে কি চাইছে যে কয়টা ফ্ল্যাগস্টোন দরকার, তাই তো? জি স্যার। ভাঙা যাবে না। Cover is not allowed to break the flagstone. The side of the flagstone should be parallel side of the square. আচ্ছা, সো মানে যতটুকু বোঝা গেল, সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে এরকম একটা গ্রিড দেওয়া থাকবে, আমাকে বলা থাকবে যে ফ্ল্যাগস্টোনের সাইজ কত। গ্রিড আসলে মানে সব দিকে সমান হইতে এমন কোনো কথা নাই, n ইন্টু m হবে আর কি, তাই তো? n ইন্টু m এর জি স্যার। মতো। সো n m দেওয়া থাকবে আর a ইন্টু এর সাইজের ফ্ল্যাগস্টোন থাকবে। সো সেটা দিয়ে আমাদের পুরোটাকে কভার করতে হবে। লেটস সে আমার যদি a ইকুয়াল টু 2 দেওয়া থাকে, তাহলে 2 ইন্টু 2, তার মানে এইখানে একটা দিতে হবে, এই এতটুকুতে একটা, ওকে, এতটুকুতে একটা, এটা হলো দুইটা, তারপরে এতটুকুতে একটা তিনটা, এখানে একটা চারটা, এইদিকে হচ্ছে পাঁচটা, ছয়টা, এরকমই তো ব্যাপারটা নাকি? জি স্যার। তো টেস্ট কেস গুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা হচ্ছে প্রথমে 6 ইন্টু 6 বলতেছে, তো 6 ইন্টু 6 হলে পরে এরকম পাশে তিনটা যাবে, পাশে তিনটা, 6 ইন্টু 6 পাশে তিনটা, পাশে তিনটা, এইরকম। আমাকে বলেছে 4 ইন্টু 4 এর a ইকুয়াল টু 4, মানে 4 ইন্টু 4 এর। সো 4 ইন্টু 4 হলে পরে এতটুকু একটা, তারপরে এই দিকে লাগতেছে একটা, তাহলে দুইটা, এইদিকে লাগতেছে একটা, তিনটা, এইদিকে লাগতেছে আর একটা, চারটা। সো অ্যান্সার হচ্ছে 4, তাই তো? একটাই টেস্ট জি কেস স্যার। আছে, সো এরকম দিয়েছে। এখন তুমি কি কিভাবে চিন্তা করতেছো সলিউশনটা? স্যার আমি কি একটু শেয়ার করতে পারি স্ক্রিন? হ্যাঁ, আমি শিওর, তো স্যার আমি হ্যাঁ করো, সমস্যা নেই। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তোমার সলিউশনের স্যার এটা আমাকে আগে বললো যে এইটা হচ্ছে আমার সলিউশনের, মানে অ্যাপ্রোচটা কি তোমার, মানে এটা সলিউশনটা স্যার কিভাবে আমার করবা? জি স্যার প্রোগ্রাম আমার পরে, সলিউশনটা হচ্ছে, জি স্যার, আমি যখন n এর একটা মান নিব, n আর m নিব, দৈর্ঘ্য প্রস্থ যেই বড় বিল্ডিংটা থাকবে, সেই n এর মানটা নেয়ার পরে আমি a দিয়ে ভাগ দিব। ভাগ দিলে পরে আমি পাবো যে কতটুকু অংশে আর কি ফ্ল্যাগস্টোনটা থাকবে। আবার m কে ভাগ দিলেও একই অবস্থা,
এখন যদি ওই সংখ্যাটাকে গুণ দেই তাহলে আমি পাবো যে কয়টা ফ্ল্যাগস্টোন লাগবে এখানে। স্যার বুঝাইতে আচ্ছা, পারছি হ্যাঁ নাকি? হ্যাঁ মানে আমি বুঝতে পেরেছি, তোমার বন্ধুরা বুঝলো কিনা। আচ্ছা, আমি তোমাকে মানে কোডিংটার এটা একটু আগে বলি। এখানে দেখো ওগুলা কিন্তু সব একই লাইনে দিয়েছে। সো তুমি যদি ইনপুট একবার নাও, তার মানে আসলে কি হচ্ছে, এই এক লাইনের মধ্যেই সবগুলা চলে আসতেছে। তুমি কিন্তু এখানে ইনপুট দেখো 3 লাইনে দিয়েছো, রেজাল্ট জি আসতেছে স্যার, 4র্থ নাম্বার লাইনে, তাই না? কিন্তু জি ওইখানে ওই ইয়েতে যদি দেখো, আমাদের প্রবলেমটার মধ্যে যে ইনপুটটা দেওয়া আছে, স্যাম্পল ইনপুটটা, ওটা দেখো একই লাইনে দেওয়া, ঠিক না? স্যার। হ্যাঁ, জি স্যার, নাম্বারটাতে যাও। একই লাইনে দেয়া আছে। তাইলে একই লাইনে দেওয়া হলে কি সমস্যা হচ্ছে বলো তো? আহ, একই লাইনে দেয়া হলে স্যার ওই মানে ইনপুট কি আমাকে একবার দিয়ে ইনপুট আমরা করতে হবে যখন স্যার? নিচ্ছি, তো তার মানে ইনপুট যে ফাংশনটা, এটার কাজটা হচ্ছে এট এ টাইম সে একটা লাইন পুরাটা রিড করে নিয়ে নেয়। সো এই পুরাটা লাইন যদি নিয়ে নেয়, তার মানে তুমি যখন ওই ইনপুট ফাংশনটা প্রথমবার কল করতেছো, তখনই সে 6 স্পেস 4 নিয়ে নিয়েছে। তার মানে এখান থেকে তোমাকে আগে স্প্লিট দিয়ে 3টা ভাগ করে, স্প্লিট দিলেই তো স্পেস অনুযায়ী সে ভাগ করে ফেলবে, তারপরে ওই 3টাকে ইন্টিজার রিকনভার্ট করে করতে হবে। আমরা যেরকম আগে অন্য কোনো প্রবলেমেও করেছি, তোমার ওই রিলেশনাল অপারেটর বা এই সমস্ত। স্যার, হ্যাঁ, যে হ্যাঁ স্যার এইটার মতো স্যার, এই যে নিচে স্যার যেটা করছে। হ্যাঁ হ্যাঁ এটার মতো। কারণটা তো বুঝতে পারতেছো, কারণ হচ্ছে একই লাইনে ইনপুট ফাংশনটা, এই ফাংশনটার কাজই হচ্ছে যে আচ্ছা, এখানে স্প্লিট, আসলে স্প্লিটটা একটা ফাংশন, সো লাস্টে ওই ইনপুটের মতো একটা ব্র্যাকেট হবে আর কি শেষে। ও জি স্যার। ঠিক আছে। ওকে, তাহলে তো তুমি ওইভাবে করে দেখো, হয়ে যাবে আশা করি, সমস্যা নেই। স্যার কোশ্চেনে তো হ্যাঁ বেশ কয়েকটা শর্ত দেওয়া ছিল হ্যাঁ, এরকম ওই 1 ওই থেকে। যে শর্ত দেওয়া ছিল, ওই শর্তগুলা নিয়ে তোমাকে মানে তুমি যে 5 নাম্বার লাইনে যে জিনিসটা দিয়েছো, এটার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে মানে ওইটা হলো তোমাকে বলেছে যে এটার রেঞ্জ এত হবে। এটা মেইনলি তোমার পাইথনে করতে গেলে রেঞ্জটা সমস্যা কমই হয়, মানে ওটা জটিল প্রবলেম গুলার ক্ষেত্রে সমস্যা হয়, কিন্তু এই ধরনের যেগুলা বেসিক প্রবলেম, এগুলোর ক্ষেত্রে পাইথনে খুব একটা সমস্যা হয় না। কারণ এমন হইতে পারে যে ধরো রেঞ্জটা একটা নির্দিষ্ট নাম্বারের বেশি হয়ে গেল। ইন্টিজারের ধরো পাইথন যেটা করে সেটা হলো যে যত বড় ইন্টিজারই দাও, সে মোটামুটি ওটা নিয়ে কাজ করতে পারে। হুম, তার তার ডাইনামিক্যালি সে ইন্টিজারের রেঞ্জটা বাড়ানোর একটা ক্যাপাবিলিটি বা মেমোরি বাড়ানোর একটা ক্যাপাবিলিটি তার আছে। কিন্তু সি বা ওই অন্য ল্যাঙ্গুয়েজ গুলাতে এই জিনিসটা নাই। ধরো সর্বোচ্চ 10⁻৯ নিয়ে কাজ করতে পারবে, বা 10⁻18 নিয়ে কাজ করতে পারবে। মানে ইন্টেজার আছে, লং ইন্টেজার আছে, এই ধরনের বিভিন্ন আছে। সো এই জন্য তারা বলে দেয় যে তোমার ইন্টেজারটা কিন্তু এতটুকু ইন্টেজার তোমাকে প্রসেস করতে হবে, সেই রকম ক্যাপাবিলিটি তোমার এটা থাকতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার, কিন্তু স্যার ওকে, এরপরেও এখানে রান রান টাইম টাইম এরর। এরর আসতেছে হচ্ছে কারণ হচ্ছে ইনপুটটা তুমি এখানে আসলে 3 লাইনে দিয়েছো, ইনপুটটা তোমাকে 1 লাইনে দিতে হবে। জি স্যার, ওকে, এরকম স্যার। হ্যাঁ হ্যাঁ এরকম। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে ওকে, সো সে একটা প্রবলেম দেখালো, এটার সলিউশনটা আসলে তুমি একটু চিন্তা করলেই বুঝতে পারবে। ওই যেরকম নিয়েছে সে, অর্থাৎ আমার এই লাইনেরটা তো ফিল আপ করা লাগবে। সো ধরো এইটার এত দূর গেল, কিন্তু এটার জন্য তোমাকে একটা আসলে টাইলস পুরাটা দেওয়া লাগবে। তার মানে হচ্ছে আমি এদিকে যদি সিলিংটা নেই, তাহলে আমার হয়ে যাচ্ছে এই যে সিলিং এর ব্যবহার, প্লাস এই এই দিকের প্রতিটা টাইলস এর জন্য এই দিকটাও তোমার কত দূর যাচ্ছে সেটাও একটা
চিন্তা ভাবনা করা লাগতেছে। সো এটার যদি দুইটা লাগে তাহলে এই প্রত্যেকটার এই পাশে যতটুকু এই পাশে অতটুকু জন্য একটা লাগতেছে। আবার এর পরে যখন চলে যাচ্ছে এতটুকুর জন্য এখানে একটা, এতটুকুর জন্য এখানে আরেকটা লাগবে, ঠিক আছে? এরকম করে করে তোমার যেতে হচ্ছে। তার মানে হচ্ছে এন এবং এম এর এম কে আমরা যে প্রতি একক আমাদের এ আছে, এই এ দিয়ে যদি ভাগ দেই এবং সিলিংটা প্রত্যেকটার মানে এন এর এবং এম এর সিলিং নিয়ে যদি আমরা এন এন বাই এ এবং এম বাই এ এর সিলিং নিয়ে যদি আমরা কাজ করি, এটার সিলিং এবং আমাদের এটা হচ্ছে এম বাই এ, এটার সিলিং, এই সিলিং দুইটা নিয়ে যদি গুণ করি, ঠিক আছে, গুণ করলে তাইলে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাচ্ছ। ওকে, গুড। এরপরে আর কেউ? আর কারো কোনো সমস্যা নাই? তাহলে তো কারো কোনো সমস্যা না থাকলে তো আসলে সমস্যা স্যার আমারটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। অ্যাপ্রুভ হয় নাই? কে বলছো না তুমি? স্যার, কে বলছো? আমি লুনা। অ্যাপ্রুভ হয়ে গেছে ওটা আসলে। স্যার চেঞ্জ, লুনা স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 87। তোমারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা আমি ধরো আরো 1 ঘন্টার মতো মানে ক্লাসের আরো আগে করেছি আর কি। এটা তুমি দেখো ও তোমারটা স্যার আমি করে। সকালে চেক করছিলাম হয় নাই। আচ্ছা, ওকে, তোমারটা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা হ্যাকার র্যাঙ্ক থেকে নতুন আরেকটা প্রবলেম দেখি। আমি একটু এখানে তোমরা অনেকেই আগের জিনিসগুলো ভুলে গেছো কিনা আমি জানি না, সো আমি আবার একটু রিভিউ করে, যারা এখনো শুরু করে নাই তাদের জন্য একটু রিভিউ করে আসি। প্রথমে আমরা যে প্রবলেমটা করেছিলাম সেটা হচ্ছে জাস্ট একটা প্রিন্ট করার প্রবলেম। এই যে কি বলে, এই যে হ্যাকার র্যাঙ্ক প্রবলেম, এটাতে দেখো, সরি, হ্যাঁ, ফুল স্ক্রিন করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছ মাই স্ট্রিং, আমাদের কি বলে ক্যারেক্টারের সিকোয়েন্স রাখার জন্য আমরা স্ট্রিং ব্যবহার করে থাকি আমাদের পাইথনে। সো এই মাই স্ট্রিংটা হচ্ছে একটা স্ট্রিং, ইকুয়াল টু দিয়ে আমরা হয় সিঙ্গেল কোটেশনের মধ্যে অথবা ডাবল কোটেশনের মধ্যে তোমার এই স্ট্রিংটাকে রাখি, অর্থাৎ ক্যারেক্টারের সিকোয়েন্সকে রাখি। সো এই এক একটা ক্যারেক্টার মেমোরিতে এক একটা জায়গা দখল করছে। সো এরপরে আমরা এইটাকেই, এই প্রবলেমটাতে বলা হয়েছিল এই হ্যালো কমা ওয়ার্ল্ড এটাকে প্রিন্ট করতে। সো এটা তোমার কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে হচ্ছে বড় হাতের ছোট হাতের ম্যাটার করে যেখানে, সেটাকে আমরা বলতেছি কেস সেনসিটিভ। আর কেস ইনসেনসিটিভ মানে হচ্ছে ছোট হাতের বড় হাতের ম্যাটার করে না। কিন্তু এখানে যেহেতু এই স্ট্রিংটা আসলে তোমার কেস সেনসিটিভ অর্থাৎ ম্যাটার করে। ওকে, সো এইটা আমরা একটা স্ট্রিং এ নিয়ে তারপরে এটা প্রিন্ট করে দিলাম। চাইলে ডাইরেক্টলিও প্রিন্ট করে দিতাম। প্রিন্ট হচ্ছে এমন একটা ফাংশন, ওখানে তুমি যে জিনিসটা দিবা সে আউটপুটে সেই জিনিসটা প্রিন্ট করে দিবে। এটা কোনো একটা ভেরিয়েবল হতে পারে, কোনো একটা, এটাকে না আমরা একটা ভেরিয়েবল হিসাবে নিয়েছি আর কি। অর্থাৎ এটার মধ্যে এই হ্যালো ওয়ার্ল্ড, এই মাই স্ট্রিংটাকে তুমি যদি দেখো তাহলে এটার মধ্যে, এটার মেমোরিতে এই হ্যালো ওয়ার্ল্ড কে স্টোর করা আছে। তারপরে আমরা দেখলাম এইভাবে বিভিন্ন ভেরিয়েবল আমরা নিতে পারি। a ইকুয়াল টু 9, b ইকুয়াল টু 6, অর্থাৎ এর মধ্যে আমরা 9 স্টোর করে রেখেছি, b এর মধ্যে 6। সো a প্লাস b যদি করো তাহলে 9 প্লাস 6 সে করতেছে এবং সেটা স্টোর করতেছে c। এই ইকুয়াল টুটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর আমরা c প্রিন্ট করে দিচ্ছি, সো প্রিন্ট হচ্ছে 15। ঠিক আছে, সো তারপরের প্রবলেমে যদি আসি, এই ইনপুট ফাংশনটা হচ্ছে এট এ টাইম ইনপুট থেকে কি করে একটা লাইন সে রিড করে নেয়। লাইন রিড করে নিল, নেওয়ার পর আমরা এই ইন্ট ফাংশনটার মধ্যে এই ইনপুট থেকে যেটা আসতেছে সেটা ইন ফাংশনটার মধ্যে পাস করতেছি। এই ব্র্যাকেটের ভিতরে দেওয়া মানে হচ্ছে ওই ফাংশনটাকে পাস, ফাংশনটার কাছে দেওয়া। ফাংশন কি, একটা নির্দিষ্ট কাজ করার জন্য সাধারণত আমরা একটা ফাংশন লিখে থাকি। ঠিক আছে, যে মানে এই কাজটা কি হবে ওই ফাংশনটা যেখানে লেখা আছে সেখানে দেওয়া আছে। এটা আমাদের ওইটা নিয়ে, এটা কিভাবে ইন্টিজারে কনভার্ট করবে সেটা আমাদের হেডেক না, এটা ওই ফাংশনের ডেফিনেশন যেখানে লেখা আছে সেখানকার হেডেক।
সো আমরা যেই সমস্ত ফাংশন এগুলো ইউজ করতেছি এগুলোকে বলা হয় বিল্ট ইন ফাংশন, অর্থাৎ এগুলি পাইথনের যে বেসিক সিস্টেম ফাইল আছে সেগুলোর মধ্যেই লেখা আছে যে কিভাবে মানে এইগুলা কি করবে, কি কাজ করবে বা কিভাবে করবে, সেই প্রোগ্রামগুলো ওখানে লেখা আছে। সো সেগুলো নিয়ে আমাদের হেডেক করা লাগতেছে না। এই ইনপুট, প্রিন্ট, ইন্ট এগুলো সেরকম ফাংশন আর কি। সো ইন্ট এটা আমাদেরকে নাম্বারে কনভার্ট করে দিচ্ছে, ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছে। অবশ্যই সেটার মধ্যে ফ্লোটিং পয়েন্ট মানে ডিজিট ডট ডেসিমেল পয়েন্ট থাকতে পারবে না। ডেসিমেল পয়েন্ট থাকলে তখন তোমাকে ফ্লোটিং পয়েন্টে নিয়ে যেতে হবে, ইন্টের জায়গায় লিখতে হবে ফ্লট। ওকে, সো তারপরে এই প্রবলেমটাতে ছিল মূলত প্লাস, মাইনাস এবং মাল্টিপ্লিকেশন প্রিন্ট করা। আমরা সেই জিনিসগুলো এখানে দিয়েছি। ওকে, তারপরে তোমার পাইথন ডিভিশন। পাইথন ডিভিশন দুই ধরনের ডিভিশন আছে, একটা হচ্ছে ইন্টিজার ডিভিশন আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডিভিশন। সো ইন্টিজার ডিভিশন হচ্ছে ডাবল ডিভিশন যখন সাইনটা আমরা ইউজ করতেছি, তার মানে হচ্ছে ইন্টিজার ডিভিশন মানে কি, মানে হচ্ছে এটা দশমিকের পরের সংখ্যাটা বাদ হয়ে যাবে, থাকবে না। অর্থাৎ 5কে দিয়ে 5কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে 2.5 হওয়ার কথা, কিন্তু ইন্টিজার ডিভিশন করলে হবে 2, অর্থাৎ দশমিকের পরের অংশটা কাট হয়ে যাবে। ঠিক আছে, ট্রাঙ্কেট বলা হয় এটাকে। ওকে, তারপরে তোমার ইফ এলস, এরপর আমরা দেখেছিলাম ইফ এলস দিয়ে কি করে। ইফ দিয়ে আমরা সাধারণত একটা কন্ডিশন লিখি। ঠিক আছে, এই কন্ডিশনটা ফুলফিল করলে তোমার এখানে একটু ইনডেন্ট করতে হয়। ইনডেন্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক স্পেস দিতে হয়, দিয়ে তারপরে হচ্ছে এই তোমার আরো স্টেটমেন্ট গুলা লিখতে হয়। সো এই স্টেটমেন্ট গুলো মানে যদি এই কন্ডিশনটা, ইফের এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এটা শুধু আমরা ইফ দিয়ে লিখতে পারি, আবার চাইলে এলিফ অ্যাড করতে পারি। এলিফ মানে হচ্ছে একটা কন্ডিশন, এটা যদি ফুলফিল না হয় তাহলে এই কন্ডিশনটা সে দেখবে, এটা সে এক্সিকিউট না করে পরের এই কন্ডিশনটা দেখবে। এই কন্ডিশনটা ফুলফিল হলে সে এটা এক্সিকিউট করবে, নাহলে তারপরে যাবে। ইফ এর সাথে আমরা এলিফ ইউজ করতে পারি, অথবা ইফ এর সাথে শুধু এলস ইউজ করতে পারি, অথবা ইফ এর সাথে 1000টা এলিফ ইউজ করে তারপরেও এলস ইউজ করতে পারি। কিন্তু শুধু এলস আসলে কোথাও ইউজ করতে পারবো না, বা শুধু ইফ ছাড়া এলিফ কোথাও ইউজ করতে পারবো না। ঠিক আছে, একটা কথা মনে রাখতে হবে, আমার যতগুলাই কন্ডিশন থাকুক, ইফ, এলিফ, এলস এরকম মানে এলস থাকবে একটা ইফের জন্য, সর্বোচ্চ একটাই এলস থাকতে পারবে, কিন্তু এলিফ থাকতে পারবে অনেকগুলা, 0 থেকে ইনফিনিটি নাম্বার অফ এলিফ থাকতে পারবে। ঠিক আছে, এলস থাকতে পারবে 0 থেকে 1, আইদার মানে থাকতেও পারে নাও থাকতে পারে এলস। ঠিক আছে, তবে এগুলোর প্রত্যেকটার জন্যই ইফ কিন্তু থাকা লাগবেই। সো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ইফের পুরা যে একটা ইফের আন্ডারে এলিফ করতে করতে শেষ পর্যন্ত যদি এলস থাকে, এলস ছাড়াও হবে, মানে শুধু ইফ এলিফ দিয়েও লেখা যায়। সো এখন এই পুরা স্ট্রাকচারটার থেকে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করে ফেললে তার পরেরটার মধ্যে আর যাবে না, এবং ওই কন্ডিশনটা যে স্যাটিসফাই করলো ওই কন্ডিশনের ওখানের যে স্টেটমেন্টটা সেটা এক্সিকিউট করে সে ডাইরেক্টলি বাইরে চলে আসবে। যদি এমন হয় যে এইখানে তুমি এনটা চেঞ্জ করেছো, ধরো এন লেস দেন 5, এটা ফুলফিল করলো, করার পরে তুমি এইখানে করে ফেললা এন ইকুয়াল টু 20। সো এটা কিন্তু এখানে ফুলফিল করতেছে, কিন্তু এটা এখানে করলেও ওই প্রথমে কিন্তু এটা যখন ফুলফিল করে নাই তখন মানে ফুলফিল করছে তখনই কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গেছে, এবং এতটুকু এক্সিকিউট করে সে ডাইরেক্টলি বাইরে চলে যাবে। এখানে n ইকুয়াল টু 20 করে দিলাম, এরপরে এটা ফুলফিল করছে এই জন্য এখানে চলে আসবে, এটার ভিতরে কাজ করবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যে কোনো একটা সিলেক্ট হবে এবং ওইটা কাজ করার পরে একেবারে ডাইরেক্টলি ওই ইফ থেকে শুরু করে এলস এর যে শেষ এটা আছে এর বাইরে সে চলে আসবে। ওকে, সো এইটা হচ্ছে, এটাকে আমরা বলি ব্রাঞ্চিং বা এলস, ইফ এলস। এরপর আমরা দেখেছিলাম লুপস। লুপস এর মধ্যে বিভিন্ন ধরনের লুপ হচ্ছে ইফ এলস ইফ হচ্ছে আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করি, একটা জায়গায় এসে বিভিন্ন কন্ডিশন দেই, এই কন্ডিশনের উপরে কোন দিকে কাজ করবে সেটা ডিসাইড করে সেই অংশটা কাজ করি। আর লুপ হচ্ছে এরকম যে একটা অংশই বারবার এক্সিকিউট করব। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত একটা কন্ডিশন স্যাটিসফাই করবে ততক্ষণ পর্যন্ত আমরা এক্সিকিউট করব। সো এইখানে এই যে হোয়াইল দেখতে পাচ্ছ, হোয়াইল হচ্ছে এক ধরনের লুপ। এছাড়াও ফর বা আরো বিভিন্ন ধরনের লুপ আমরা দেখেছি। সো হোয়াইল কি করে, তারপরের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা যদি ফুলফিল করে তাহলে এই যে ইনডেন্ট করা অংশ, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক
স্পেস দেওয়ার পরে এই যতগুলা স্টেটমেন্ট আমি এখানে লিখবো, এটা যতক্ষণ স্যাটিসফাই হবে ততক্ষণ সে এগুলা এক্সিকিউট করবে। অর্থাৎ এক্সিকিউশন অর্ডারটা হবে হচ্ছে প্রথমে এদিক থেকে আসলো, এসে এই কন্ডিশনটা চেক করবে। কন্ডিশনটা যখন যদি ট্রু হয় তাহলে সে এটার ভিতরে যাবে, ভিতরে গিয়ে যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো এক্সিকিউট করে আবার এখানে চলে আসবে। এখনো কন্ডিশনটা ট্রু থাকলে আবার এগুলা এক্সিকিউট করবে, আবার এখানে চলে আসবে। এরকম করে করে যখনই এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, এই টোটাল কন্ডিশনটা ফলস হয়ে যাবে, সে ডাইরেক্টলি বাইরে চলে আসবে। এই হোয়াইলের মানে নন ইন্ডেন্ট যে পার্ট আছে সেই এই ইন্ডেন্টেশনটা যেখানে এসে শেষ হয়ে যাবে সেখানে এসে চলে আসবে। এটার ক্ষেত্রে দেখলে বোঝা যাবে আরো সহজে। এখানে আমরা একটা প্রিন্ট দিয়েছি। সো এই যে যতক্ষণ পর্যন্ত এটা স্যাটিসফাই করবে ততক্ষণ পর্যন্ত এই 2 লাইন এক্সিকিউট করতে থাকবে। এই 2 লাইন হচ্ছে ইন্ডেন্ট করা, অর্থাৎ কিছু স্পেস সামনে দেওয়া আছে। ঠিক আছে, সো এইভাবে করে রান করতে থাকবে। যখনই এটা ফলস হয়ে যাবে তখনই সে বাইরে চলে আসবে এবং এই হোয়াইলের সমান ইন্ডেন্টেশন যেটা সেটাকে সে এক্সিকিউট করবে। ঠিক আছে, এইভাবে করে হোয়াইল লুপ কাজ করে। তারপরে হোয়াইল লুপের পরে আমরা ফর লুপ দেখেছি। এখানে str একটা ফাংশন আছে, এটা একটা বিল্ট ইন ফাংশন। এটার মধ্যে কি করে, এটার মধ্যে হচ্ছে কোনো একটা নাম্বার ইন্টিজার তুমি পাঠিয়ে দিলে এটাকে স্ট্রিং করে ফেলে আর কি। ওই যে আমরা দেখেছিলাম ইন্টিজারকে কিভাবে স্ট্রিং কে কিভাবে ইন্টিজারে কনভার্ট করতে হয়। এইভাবে হলো ইন্ট ফাংশনটার মধ্যে একটা স্ট্রিং দিয়ে দিলে সেটাকে ইন্টিজার করে দেয়, আবার স্ট্রিং এর মধ্যে একটা ইন্টিজার দিয়ে দিলে তখন এটাকে স্ট্রিং তৈরি করে দেয়। str ফাংশনের মধ্যে একটা স্ট্রিং নাম্বার দিয়ে দিলে বা কি বলে এটাকে ইন্টিজার দিয়ে দিলে সেই স্ট্রিং এ কনভার্ট করে দেয়। এখানে একটা ফাংশন আমরা লিখেছি, ঠিক আছে, ডেফ দিয়ে ফাংশনটা শুরু করে এবং ফাংশন একটা নাম দিতে হয় এবং এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট শুরু করে শেষ পর্যন্ত কোলন দিতে হয়। এই যে এই ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ এর মাঝখানে এটার প্যারামিটার গুলো কি কি হবে, অর্থাৎ তোমাকে একটা কাজ করতে দিলাম, এই কাজগুলোর জন্য কি কি উপাদান তোমাকে আমার দেওয়া লাগবে সেই জিনিসগুলো এখানে বলে দেওয়া হয়। এখানে কমা কমা দিয়ে তুমি চাইলে আরো বিভিন্ন জিনিস যদি অ্যাড করো তাহলে কমা দিয়ে। সো এটা যখন কেউ এটাকে কল করবে তখন এই প্যারামিটার গুলো তাকে প্রোভাইড করতে হবে। সো এটাও ওই যে অন্যান্য গুলার মতোই এটার আন্ডারে কোনগুলো আছে সেগুলো হচ্ছে ইন্ডেন্ট করে বোঝানো হয়, অর্থাৎ স্পেস দিয়ে। সো এই ফাংশনটা আমরা শুরু করেছি এখান থেকে শুরু করে, তারপর এখানে হোয়াইল লুপ লেখা শুরু করেছি। হোয়াইল লুপ লেখা যখন শুরু করেছি দেখো এখান থেকে এতটুকু হচ্ছে মানে এই এতটুকু হচ্ছে এই ফাংশনের ভিতরে আসছি সেটার ইন্ডেন্টেশন, এবং এই হোয়াইলের ভিতরে এটা বোঝানোর জন্য আরো একটু ইন্ডেন্ট করতে হয়েছে এবং সেম এর পরের লাইনে আবার এখানে যখন চলে আসলাম তার মানে হচ্ছে এটা হোয়াইলের ভিতরে না, এটা হচ্ছে ফাংশনটার ভিতরে। তারপরে এই যখন তুমি এরকম একটা ফাংশন লিখবা, ফাংশন থেকে চাইলে রিটার্ন করতেও পারো, চাইলে রিটার্ন নাও করতে পারো, এটা তোমার ইচ্ছা। সো আমরা রিটার্ন করেছি, অনেক সময় আমরা এখানেই প্রিন্ট করে দেই, যদি এটা এই প্রিন্টটা দিয়ে দিতাম তাহলে এই প্রিন্ট গুলো আসলে দরকার হতো না। ঠিক আছে, সো এখানে যখন আমরা এটাকে কল করেছি এই ফাংশনটার নাম দিয়েছি 1 to n। সো এখানে আমরা একটা n প্রোভাইড করে দিয়েছি এবং সে ওইটা দিয়ে কাজ করে তারপর আমাদেরকে একটা কিছু রিটার্ন করতেছে। যেই জিনিসটা রিটার্ন করতেছে সেটা হলো যেইখান থেকে আমরা কল করেছিলাম সেখানে ফেরত এসে ওইটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো এই 1 to n এবং n প্যারামিটার দিয়ে এইটাকে সে রিপ্লেস করে প্রিন্ট করলো। আবার এখান থেকে আবার ফাংশনটাকে আমরা কল করেছি। ঠিক আছে, সো বারবার তুমি একটা কাজকে যদি করতে চাও তাহলে দেখো আমাদের এখানে যদি এই ফাংশনটা আমরা না লিখতাম n এবং n-5 এর জন্য পৃথকভাবে আমাদের এতটুকু প্রোগ্রাম লিখে তারপরে কাজ করা লাগতো। সো ফাংশনের কাজ হচ্ছে যে একটা কাজকে আমরা একবার লিখলাম, এরপরে আমাদের আর ডিফাইন করতে হবে না, আমরা বারবার ওইটাকে কল করেই কাজ করে ফেলতে পারবো। এই যেমন তোমার স্ট্রিং এ কনভার্ট করার জন্য একটা বিল্ট ইন ফাংশন, এটা যা আছে এটা যদি না থাকতো তাহলে আমাদের ওই স্ট্রিং এ কনভার্ট করার জন্য যা করা লাগে সেই জিনিসগুলা, জটিল জিনিসগুলা হয়তো আমাদেরকে নিজেদের করা লাগতো। এবং ইন্টিজারের ক্ষেত্রেও সেই সেম, স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করতে হলে কিছু জটিল কোড আমাদের নিজেদেরকে করা লাগতো। ঠিক আছে, এখানে আরো একটা ফাংশন লিখেছি স্কয়ার, অর্থাৎ এখানে এক্সট্রা প্রোভাইড হইলে x ইনটু x ইনটু x করে আমরা y এর মধ্যে রাখতেছি এবং সেটাকে রিটার্ন করতেছি, এবং এই ফাংশনটা আমরা যে কোনো জায়গা থেকে কল করতে পারতেছি। 15 এর যদিও আমরা স্কয়ার বলেছি কিন্তু এখানে কিন্তু আমরা কিউব করেছি। ঠিক আছে,
কারণ মানে প্রোগ্রামের কিন্তু বোঝার উপায় নাই যে তুমি আসলে কাজ কি স্কোয়ার করতেছো নাকি কিউব করতেছো, কারণ এটা হলো তোমার লজিক্যাল কন্ডিশন। আর প্রোগ্রাম কখনো লজিক্যাল কন্ডিশন ভুল ধরতে পারে না, লজিক্যাল এরর প্রোগ্রাম ধরতে পারে না, এগুলা মানুষেরই ধরতে হয়। সো এই জন্যই বলা হয় আসলে কম্পিউটারের মধ্যে কোনো ইন্টেলিজেন্স নাই, সে আসলে মোটামুটি গাধা বলা যায়। ঠিক আছে, কারণ এখানে যে তুমি একটা ভুল করেছো এটা সে ধরতে পারবে না। সো তোমাকে এটাকে ঠিক করতে হবে। দেখ এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা একটা ফাংশন কল করে এটার রেজাল্ট দিয়ে আবার আরেকবার এই ফাংশনটাকেই কল করেছি। ঠিক আছে, সো স্কোয়ার অফ 5 তুমি যদি এখানে কল করো তাহলে রেজাল্ট আসবে 125, কারণ 5 × 5 25, তার সাথে আরো 5 গুণ হলে 125, এটা রিটার্ন করলে এখানে আসবে 125। সো এই 125 দিয়ে আবার স্কোয়ার ফাংশনটা কল হবে। ঠিক আছে, এতটুকুকে তুমি যদি 125 দিয়ে রিপ্লেস করো তারপরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই এখানে আসবে। তো সেই সংখ্যাটা এটা দিয়ে রিপ্লেস করা যায়। ঠিক আছে, তো সেই এভাবে কাজগুলো। তারপরে আমরা দেখেছি লিস্ট। ঠিক আছে, লিস্ট হচ্ছে লাইক একটা এখন 100 জন বা মিলিয়ন, ধরো এই যে ভোট গণনা টননা বা এগুলা যে হচ্ছে মিলিয়নস অফ ভোট। সো প্রতিটা যদি প্রোগ্রামে করতে যাও প্রতিটার জন্য এক একটা ভেরিয়েবল তোমাকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সো মানে ভোটারের ইনফরমেশন রাখার জন্য, মিলিয়নস অফ ভোটারের ইনফরমেশন রাখার জন্য। সো সেটা আসলে খুবই দুর্বিষহ একটা কাজ। তো এই জন্য আমরা দেখেছি যে কোনো একটা জায়গায় মানে একটা নাম দিয়েই হয়তো ইন্ডেক্স 0 বা 1 2 3 এরকম করে বোঝানো যায় কিনা। তো সেইভাবে আমরা করতে পেরেছি। তোমার লিস্ট কম্প্রিহেনশনের আগে পরে কোথাও লিস্ট দেখানোর কথা, এখানে ধরো এইভাবে এই যে স্টুডেন্ট 1 2 3 করে এইভাবে রাখা লাগতো, সেভাবে না রেখে আমরা ডাইরেক্টলি এরকম লিস্ট অর্থাৎ থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষের মাঝখানে এরকম বিভিন্ন এলিমেন্ট গুলো আমরা দিয়ে দিতে পারি। এরপরে কিভাবে এটাকে অ্যাক্সেস করব, অ্যাক্সেস করার সময় প্রথম এলিমেন্টটা অ্যাক্সেস করতে 0, দ্বিতীয় এলিমেন্টটা অ্যাক্সেস করতে 1, মানে ইন্ডেক্স, এটাকে বলা হয় ইন্ডেক্স আর কি, থার্ড ব্র্যাকেটের মধ্যে দিই এই নামটা দিয়ে, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স দিই। সো এইভাবে করে 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 আমরা ই করতে পারি। এটার মধ্যে কোনো কিছু অ্যাড করতে হলে ডট অ্যাপেন্ড, এবং এখানে যদি তুমি কোনো কিছু না দাও তাহলে একটা এমটি লিস্ট ক্রিয়েট হবে, অর্থাৎ এই লিস্টের মধ্যে কোনো কিছুই নাই, ফাঁকা লিস্ট। ওকে, সো এই জিনিসগুলো আমরা দেখেছি। এরপরে তোমার এই লিস্টের মধ্যে আবার রেঞ্জ বলে দেওয়ার ওয়ে আছে, যে তুমি হয়তো সবগুলা এই লিস্ট থেকে সবগুলা নাম্বার চাও না, এই এই নাম্বারটা, একটা নাম্বার নির্দিষ্ট নাম্বার চাইলে তো তুমি চাইতেই পারো, একটা নির্দিষ্ট রেঞ্জ চাইলা যে এইটা এবং এইটা চাই, তার মানে হচ্ছে 1তম ইন্ডেক্স থেকে শুরু, এটার প্রতিটাকে আমরা ইন্ডেক্স দিয়ে ইন্ডিকেট করি। সো এখানে 0 থেকে ইন্ডেক্স শুরু হয়। ঠিক আছে, প্রথমটা হচ্ছে 0তম ইন্ডেক্সে, দ্বিতীয়টা হচ্ছে 1তম, তৃতীয়টা 3তম ইন্ডেক্সে, এইভাবে করে ইন্ডেক্সিংটা যায়। তো তুমি 2 থেকে, সরি এটা হলো 0, এটা 1 থেকে তুমি 2, এই দুইটা ইন্ডেক্সের যিনি এই মানে কি বলে ইনফরমেশন গুলো চাও, তাইলে তোমাকে এইভাবে স্লাইস করে দিতে পারবা। অর্থাৎ ধরো সেটার জন্য তোমাকে লিখতে হবে স্টুডেন্ট, তারপরে 1 থেকে কত পর্যন্ত চাই, 1টা চাচ্ছি, 2টা চাচ্ছি, তার মানে এখানে দিতে হবে 3। ঠিক আছে, অর্থাৎ যেটা চাই তার পরের সংখ্যাটা এখানে দিতে হবে। তাহলে তুমি স্লাইস করে এখান থেকে এই 54 এবং 150 এই দুইটা নাম্বার তুমি পাবা, এবং এই লাস্টের যে এটা থাকে এটা হচ্ছে এক্সক্লুডেড, মানে অততম ইন্ডেক্সটা এখানে এই স্টুডেন্টের যে স্লাইসটা নিচ্ছ এই স্লাইসটার মধ্যে আসবে না। ওকে, তুমি চাইলে কোনো একটা অংশ অমিট করতে পারো, ধরো আমি শেষের অংশটা অমিট করলাম, তার মানে হচ্ছে এটার এই 1তম ইন্ডেক্স থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে সব, আমি চাইলে প্রথমটাও অমিট করতে পারতাম। এখন এরকম যদি করি তার মানে হচ্ছে এটার মধ্যে পুরাটা যা আছে সবই আমি চাচ্ছি। ঠিক আছে, এইভাবে করে নেওয়া, এটাকে বলা হচ্ছে কপি বাই ভ্যালু। ঠিক আছে, বা অর্থাৎ কপি বাই ভ্যালু মানে হচ্ছে এই ভ্যালু গুলা সে কপি করে আরেকটা ইয়ের মধ্যে নিয়ে গেল। তুমি যদি এটা কোনো একটা আলাদা আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করো তাহলে এই ভ্যালু গুলা কপি হয়ে এই কে এর স্টুডেন্টের ভ্যালু গুলা কপি হয়ে কে এর মধ্যে থাকবে। আর যদি তুমি ডাইরেক্টলি কে ইকুয়াল টু স্টুডেন্ট লিখে দাও তার মানে হচ্ছে এই ভ্যালু গুলা কপি হবে না, স্টুডেন্টটা মেমোরিতে যেই জায়গায় আছে সেই কি বলে সেই জায়গার অ্যাড্রেসটা কে তে কপি হবে। ঠিক আছে, যার ফলে কি হবে, তুমি যদি কে তে চেঞ্জ করো তাহলে ওই স্টুডেন্টেও চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম কনসেপচুয়ালি, আর একটু ভালোভাবে বোঝানোর জন্য একটু দেখানো যায়। ধরো যে মেমোরির মধ্যে, এটা হচ্ছে কম্পিউটারের মেমোরি,
সো মেমোরির মধ্যে এইভাবে ভ্যালুগুলো আছে। সো এগুলার বিভিন্ন ধরো অ্যাড্রেস আছে বা আরো, মানে আমি একটা আরবিটারি অ্যাড্রেস দিচ্ছি 14 15। অ্যাড্রেস আরো অনেক বড় হয়, আমি জাস্ট বোঝানোর জন্য। এর আগেও অ্যাড্রেস আছে, ঠিক আছে, আগেও মেমোরি আছে, পরেও মেমোরি আছে, অ্যাড্রেস আছে। সো এখন তুমি একটা ভেরিয়েবল নিলা হচ্ছে স্টুডেন্ট। সো স্টুডেন্ট যখন তুমি একটা ভেরিয়েবল নিলা, তখন কম্পিউটার যেটা করে এটার একটা পয়েন্টার নিয়ে সে হচ্ছে দিয়ে রাখলো যে এখান থেকে হচ্ছে স্টুডেন্ট। সো এরপরে তুমি নাম্বার গুলা রাখলা 185, ঠিক আছে, তারপরে 54, 150, তোমার মতো করে তুমি নাম্বার গুলো রাখলা, এবং এরপরে আমরা আবার অ্যাপেন্ড করেছি 89। এখন তুমি যদি কপি বাই ভ্যালু, আমরা কোনটাকে বলবো কপি বাই ভ্যালু বলবো হচ্ছে ধরো মেমোরির আরো একটা অন্য আরেকটা এর পরে যে কোনো একটা জায়গা, সেইখানে এই ভ্যালুগুলা কপি করে কে এটাকে যদি এই জায়গায় পয়েন্ট করা হয়, ধরো 185, 54 এইভাবে করে 150, 89 কপি করে নিলা। সো এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। এটা হচ্ছে ওই যে এই লাইনে যেটা দেখানো হয়েছে কে ইকুয়াল টু স্টুডেন্ট, এই অ্যাপ্রোচটা। আর আরেকটা হলো তুমি কি করতে পারো, আরেকটা হচ্ছে জাস্ট কে ইকুয়াল টু স্টুডেন্ট করে দিতে পারো। সো কে ইকুয়াল টু স্টুডেন্ট করে দিলে কি হবে, সেটা হবে হচ্ছে এরকম নতুন কোনো মেমোরি ক্রিয়েট হবে না, ঠিক আছে, এরকম নতুন কোনো মেমোরি ক্রিয়েট হবে না, বরং সে যেটা করবে, সরি, সে যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে বলবে যে স্টুডেন্ট যাকে পয়েন্ট করছে তুমি তাকে থেকেই পয়েন্ট করতে থাকো। তাহলে কে এরও 0তম ইন্ডেক্স থেকে এটা পাবা, 1তম ইন্ডেক্স, 2তম ইন্ডেক্স, 3তম ইন্ডেক্স এটাকে পাবা। সো আমি যদি স্টুডেন্ট বা কে দিয়ে ধরো এটা তো 0তম ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, আমি যদি এই কে 3 কে যদি 5 করে দেই, অর্থাৎ কে 3 ইকুয়াল টু 5 লিখে দিলাম, তার মানে এই 89 এর জায়গায় এটা 0 1 2 3 3 তে যে 5 অ্যাসাইন হয়ে গেল। এখন তুমি স্টুডেন্ট 5 স্টুডেন্ট 3 যদি দেখো, স্টুডেন্ট 3, তাহলে সে আসলে এইটাকে ইন্ডিকেট করে, তুমি তখন আর ওই 89 পাবা না, স্টুডেন্টের মধ্যে তখন পাবা 5 স্টুডেন্ট 3 তে, ঠিক আছে। অর্থাৎ দুইটারই মেমোরি আসলে একটা মেমোরিকেই রিপ্রেজেন্ট করতেছে, এরকম। এটাকে বলা হয় কপি বাই রেফারেন্স, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা একটু দেখেছি। এরপর তোমার লিস্ট কম্প্রিহেনশন একটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে যে কিভাবে আচ্ছা ফর লুপ আমরা কোথাও না কোথাও তো ফর লুপ দেখেছিলাম, এই যে এখানেই ফর লুপ দেখেছি, ঠিক আছে। ফর লুপ হচ্ছে ওই হোয়াইলের মতোই, কিন্তু দেখা যায় যে আমরা হোয়াইলের ক্ষেত্রে প্রতিবার যে কন্ডিশনটা চেঞ্জ হবে, অনেক সময় 1 করে বাড়ে বা মানে 2-1 করে কতবার এটা চলবে, সেটার জন্য আমাদের একটা কাউন্টার রাখতে হয়। এই জন্য এই কাজটাকে সহজ করার জন্য হোয়াইলের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রায়ই আমাদের কি করতে হয়, একটা কাউন্টার আলাদা রেখে একটা কাউন্টার রেখে এটা বাড়তেছে এটাকে হিসাব করা লাগে। এটাকে মিনিমাইজ করার জন্য ফর লুপ আসে, এবং ফর লুপে আমরা একটা নাম দিলাম, নাম দিয়ে ইন দিয়ে এই রেঞ্জটা ক্রিয়েট করতে পারি। রেঞ্জ যেমন একটা জিনিস, এটা হচ্ছে এটার মধ্যে একটা প্যারামিটার দিতে পারো, 2টা প্যারামিটার দিতে পারো, 3টা প্যারামিটারও দিতে পারো। সো একটা প্যারামিটার এখানে আমরা দিয়েছি, যদি একটা প্যারামিটার দেওয়া হয় তার মানে হচ্ছে 0 থেকে এই নাম্বারটা রাখ পর্যন্ত, অর্থাৎ এক্স পর্যন্ত এটা এক এক করে বেড়ে বেড়ে প্রতিবার এটার লুপের ভিতরে যা আছে সেই জিনিসগুলা এক্সিকিউট হবে। অর্থাৎ আই এর মান প্রথমবার হবে 0, তারপর 1 2 3 4 5 করতে করতে এক্স হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা হলো একটা রেঞ্জের মধ্যে একটা যদি দাও, আর 2টা যদি দেই তাহলে ধরো আরেকটা দিয়ে দিলাম আগে প্যারামিটার, তার মানে হচ্ছে এটা 2 থেকে শুরু করবে, 0 থেকে শুরু না করে শুরু করবে 2 থেকে। ওকে, 2 থেকে 2 3 4 5 6 7 8 করে যাবে। ওকে, আচ্ছা, রেঞ্জ কি 0 থেকে শুরু করে না 1 থেকে শুরু করে? মনে আছে রেঞ্জ কি 0 থেকে শুরু করে না 1 থেকে শুরু করে? সম্ভবত 0 থেকে শুরু করে, না? 0 থেকে। হ্যাঁ, রাইট। তার মানে কেউ না কেউ অ্যাটেনটিভ আছো আর কি। আমি চিন্তা করলাম যে তোমরা আবার হারিয়ে গেছো কিনা। আচ্ছা, সো
এই রেঞ্জ ফাংশন সম্পর্কে আমরা জানলাম। সো থার্ড আরেকটা প্যারামিটার চাইলে দিতে পারো, সেটা হচ্ছে এই যে প্রতিবার তো 1 করে জাম্প করতেছে, সো তুমি চাইলে এটাকে বাড়াতে পারো, অথবা অনেক সময় তোমার হতে পারে যে বড় থেকে ছোটর দিকে আসা লাগবে, অর্থাৎ 10 থেকে 5-এ আসা লাগবে, 10, 9, আর তখন তুমি ওইটা দিয়ে দিবা -1, মানে ইনক্রিমেন্টটা দিয়ে দিবা -1। ঠিক আছে, সে দিয়ে দিলা -1, মানে প্রতিবার -1 করে বাড়বে, মানে কি আসলে 1 করে কমবে। সো এইভাবে এই রেঞ্জের এটার দিয়ে কাজ করা যায়। আচ্ছা, এইখানে কিছু জিনিস দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। লিস্ট কম্প্রিহেনশন মানে হচ্ছে এই মানে প্রোগ্রামাররা যেহেতু লেজি, কত কম লেখা যায় সেই চিন্তা করে আর কি। তো এখানে যেটা করা হয়েছে সেটা হলো একটা ফর লুপ, মানে এই লিস্ট, একটা নতুন লিস্ট তৈরি করব, সেটার মধ্যে কত সংক্ষেপে কোড প্রোগ্রামটা লেখা যায়। তো এখানে যেটা করা হয়েছে, প্রথমে থাকে হচ্ছে লাস্ট তুমি কি চাও, সেই কি ফরম্যাটে জিনিসটা চাও সেই জিনিসটা প্রথমে দেওয়া লাগে, এটা আমরা সাধারণত সর্বশেষ পূরণ করি। আচ্ছা, তারপরে আমরা ফর দিলাম, ফর আই ইন রেঞ্জ, অর্থাৎ এত রেঞ্জের মধ্যে আইটা প্রতিবার ইটারেট করবে, এবং তারপরে এটার ভিতরে যে তুমি কি করবা সেটা হচ্ছে ফর জে, অর্থাৎ আরেকটা ফর লুপ, অর্থাৎ একটা আই লুপের মধ্যে একটা জে দিয়ে আবার আরেকটা লুপ চালাচ্ছ যেটা ওয়াই পর্যন্ত যাবে। এরপরে ফর কে ইন রেঞ্জ, অর্থাৎ আই এর ভিতরে জে এর লুপটা, জে এর ভিতরে কে এর লুপটা দিয়ে তারপরে তুমি একটা কন্ডিশন দিতে যাচ্ছ, ইফ আই প্লাস জে প্লাস কে নট ইকুয়াল টু এন, এইটা এই পর্যন্ত যদি স্যাটিসফাই করে তাইলে তুমি কি করবা, আই জে কে নিয়ে একটা লিস্ট তৈরি করে এখানে একটা একটা করে এই ধরনের এই এতগুলার মধ্যে করে যতগুলা নাম্বার বা যতগুলা স্যাটিসফাই ভ্যালু স্যাটিসফাই করবে সেইগুলাকে এখানে সে লিস্ট আকারে তৈরি করবে, অর্থাৎ এই 000, তারপর 001, 002, এই প্রত্যেকটা লিস্ট এখানে তুমি যদি লিস্ট আকারে না দিয়ে যদি আই বা আই প্লাস জে প্লাস কে দিতা তাহলে সেটাই হইতো। ঠিক আছে, এখানে যেভাবে দিবা সেভাবেই এই লিস্টটা সে তৈরি করবে। এটা আসলে মানে ও এই যে এখানে দেখো যে এক লাইনের মধ্যে যে জিনিসটা করা হয়েছে সেই জিনিসটাকেই ভেঙে যদি করো তাহলে এই যে এরকম হবে আর কি। ঠিক আছে, এই যে আই এর ভিতরে জে, জে এর ভিতরে কে, কে এর লুপের ভিতরে তারপরে আমরা চেক করে তারপরে এই অ্যাপেন্ডটা করতেছি, রেজাল্টের মধ্যে অ্যাপেন্ড করতেছি। সো সেম জিনিসই, কিন্তু এটা এটা দেখো কত বড় প্রোগ্রাম হয়ে গেল, আর এটা জাস্ট ছোট একটা প্রোগ্রাম করে আমরা করে ফেলতে পারতেছি। সরি, এটা না, এই উপরে এটা ছোট এক লাইনের মধ্যেই করে ফেলতে পারতেছি। সো এটা হলো লেজিনেস। এখানে আমরা দেখেছি এই যে যেমন রেঞ্জ 10 থেকে 20 এর মধ্যে আইটা প্রতিবার, ধরো আইটা আমরা রাখতে চাই, সো 10 থেকে 20 এর মধ্যে যত 10, 11, 12, 13, 14 করে 19 পর্যন্ত নাম্বারগুলা এই লিস্ট হিসাবে এই যে লিস্টটা তৈরি হয়েছে, তারপরে লিস্টটা তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে i+5 প্রতিবার 5 করে যোগ করে এটা হিসাব করেছে। তারপরে তুমি স্কোয়ার করতে পারো, ঠিক আছে, আবার এর মধ্যে কন্ডিশন দিতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো আর কি। এই জিনিসগুলো এখানে আরো কিছু প্র্যাকটিস করে দেখানো আছে। ওকে, সো এইখানে আমি মোটামুটি আগের দিনগুলোতে যে জিনিসগুলো করেছিলাম সেগুলো আমি রিভিউ করলাম। এরপর থেকে অর্থাৎ ধরো যে এই একটা বন্ধ গেলে তো তোমরা এগুলো ভুলে যাও, এই জন্য আবার রিভিউ করা লাগে। এরপর থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এরকম আরেকটা বন্ধ যদি আসে, এরপরে আমার আবার পরীক্ষা মানে আবার শুরু করতে, তখন তোমাদেরকে এই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব, তখন তোমরা এই ভিডিওটা দেখে তারপরে রিভাইজ দিয়ে আসতে পারবে। আচ্ছা, সো এখানে এখানে কি করেছে, এখানে কিছু জিনিস আছে। এই লেন একটা ফাংশন আছে, লেন ফাংশনটা বের করে দেয় হচ্ছে, এটা একটা বিল্ট ইন ফাংশন। এই লিস্ট হলে পরে এই লিস্টের মধ্যে কয়টা এলিমেন্ট আছে সেটা বের করে দেয় লেন ফাংশনটা। লেনের মধ্যে তুমি যদি দিয়ে দাও, কি দিয়ে দাও, লিস্টটা দিয়ে দাও তাইলে, বা এটাকে অনেক সময় অ্যারে বলা হয়, মানে অ্যারে বলা হয় অন্যান্য ল্যাঙ্গুয়েজে, আমাদের এখানে আমরা লিস্ট বলি। লিস্ট আর অ্যারের মধ্যে আসলে অনেক পার্থক্য আছে, কারণ লিস্টের মধ্যে আমরা চাইলে বিভিন্ন ধরনের এলিমেন্ট রাখতে পারি, শুধুমাত্র ইন্টিজার না। মানে অ্যারের একটা কনসেপ্ট হচ্ছে যে সবগুলো একই টাইপের থাকবে, যদি ইন্টিজার রাখো সব ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট রাখলে সবগুলো ফ্লোটিং পয়েন্ট, যদি স্ট্রিং রাখো তাহলে সবগুলা স্ট্রিং। অ্যারের এই ধরনের একটা কনসেপ্ট আছে, কিন্তু লিস্টের কনসেপ্ট একটু ভিন্ন। এই যে এখানে দেখো স্টুডেন্টের ভিতরে আমরা আবুল রেখে দিতে পারতেছি, এই যে স্টুডেন্টে দেখো ইন্টিজার এগুলো একটা স্ট্রিং আছে, সো যে কোনো ধরনের ডেটা তুমি এখানে রাখতে পারো। ওকে, তারপরে তোমার এখানে ফ্লোটিং পয়েন্টে নিতে হয়েছে,
তারপরে তোমার সাম একটা ফাংশন আছে, সাম হচ্ছে সামেশন করে, ঠিক আছে, এভারেজ বের করার জন্য আমরা সামেশন করেছি। এখানে আমরা দেখেছি দশমিকের পরে 2 ঘর প্রিন্ট করতে চাইলে পার্সেন্টেজ দিয়ে ডট টু হচ্ছে কত দশমিকের পরে কত ঘর প্রিন্ট করতে চাচ্ছি সেটা আমরা এখানে রাখতেছি, এবং এফ দিয়ে বোঝাচ্ছে আসলে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, সরি, এটা দিয়ে তারপরে পার্সেন্টেজ দিয়ে দিতে হয় হচ্ছে কোন ভেরিয়েবলটা থেকে এই নাম্বারটা আসবে সেই ভেরিয়েবলটার নাম, ঠিক আছে। এটা হলো 2 ঘর, দশমিকের পরে 2 ঘর প্রিন্ট করার। 3 ঘর হলে এখানে 3 লিখবা, 4 ঘর হলে 4 লিখবা, 10 ঘর হলে 10 লিখবা, 0 হলে 0 লিখবা। আচ্ছা, স্প্লিট আর একটা ফাংশন আছে, এটা স্ট্রিং এর ক্ষেত্রে ইউজ হয়। স্ট্রিং ডট, যে কোনো স্ট্রিং এর মধ্যে ডট দিয়ে স্প্লিট দিলে পরে নরমালি এই স্পেস যদি নাও দিয়ে দেই তাহলেও সে স্পেস দিয়ে আলাদা করে করে, অর্থাৎ এই লাইনের মধ্যে যতগুলা ক্যারেক্টার আছে ওগুলাকে আলাদা আলাদা স্ট্রিং হিসাবে সে পার্থক্য মানে আলাদা করে ফেলবে, করে একটা লিস্ট তৈরি করবে যত জায়গায় স্পেস পাবে। ধরো একটা স্ট্রিং দিলাম হচ্ছে এরকম, একটা স্ট্রিং দিলাম হ্যালো হ্যালো হাউ আর ইউ, এরকম একটা স্ট্রিং দিলাম, তাহলে সে একটা লিস্ট তৈরি করে, এটাকে যদি ডট স্প্লিট দাও তাহলে এতটুকুকে সে একটা মানে 0তম ইন্ডেক্সে রাখবে, এতটুকুকে 1, এতটুকুকে 2, এতটুকুকে 3তম ইন্ডেক্সে রেখে সে একটা তোমাকে লিস্ট তৈরি করে দিবে, ঠিক আছে। এবং ওই লিস্টটা তুমি যে কোনো জায়গায় এই ডেটার মধ্যে আমরা রাখলাম, সেরকম করে তুমি লিস্টটাকে রাখতে পারবা আর কি। ওকে, তারপর তোমার এরপরে আসে ডিকশনারি। ডিকশনারি হচ্ছে জাস্ট এই লিস্টের মধ্যে আমরা একটা জিনিস রাখতাম, আর এখানে হচ্ছে একটার এগেইনস্ট আরেকটা কি ভ্যালু পেয়ার আকারে রাখা যায় আর কি। অর্থাৎ তুমি যদি এক্স এর মধ্যে দেখতে চাও জিন্দা বাজারের ভ্যালু কত, তুমি দেখতে পাবা 29, ঠিক আছে। তারপরে আম্বরখানার ভ্যালু কত, 28। এটা তোমার ওই কি ভ্যালু আকারে থাকতে পারে। ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, আরেকটা লিস্ট হতে পারে, আরেকটা ডিকশনারি হতে পারে, ঠিক আছে, কিন্তু কি যেটা আছে সেটা একটা জিনিসই হবে। এবং তুমি যদি ডুপ্লিকেট দাও তারপরেও সে আসলে যে কোনো একটা রাখবে, দুইটাই রাখবে না। এই যে এখানে যখন আমরা প্রিন্ট করেছি তখন দেখা যাচ্ছে যে ঢাকার মধ্যে আমরা এই লিস্টটা রেখেছিলাম, পরে যেটা রেখেছি সেই জিনিসটা রেখে দিয়েছে, আগে যে 32 দিয়েছিলাম সেটা সে রাখতেছে না। এবং সেটা অ্যাক্সেস করার সময় এই ফার্স্ট কি যেটা সেটা তুমি মানে ওই ভেরিয়েবলটার মধ্যে তুমি যদি ইন্ডেক্স হিসাবে এই প্রথম কিটা ইন্ডেক্স হিসাবে ইউজ করা যায়, এবং ইউজ করে আমরা দেখতে পারি যে এটা আছে কিনা। এবং এইটাকে ইটারেট করার জন্য কে মানে ওই ইটা ডট আইটেমস দিয়ে এইভাবে ফর লুপ চালানোর স্ট্রাকচার তুমি প্রতিটা যদি দেখতে চাও তাহলে এই স্ট্রাকচার আছে। অথবা এটার মধ্যে কি 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 গুলো আছে সেইগুলো একসাথে পাওয়ার ওয়ে আছে। হ্যাঁ, এবং তুমি যদি এই যে ঢাকা যে লিস্ট আছে এটার কোন একটা ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাও তাহলে এই যে ঢাকা দিলাম, তারপরে কোন একটা ইন্ডেক্স দিয়ে দিলাম, এভাবে করে অ্যাক্সেস করা যায় আর কি। বিভিন্ন ধরনের অ্যাক্সেস টাইপ, এই জিনিসগুলো যদি একটু দেখো তাহলে এখানে পরিষ্কার হয়ে যাবে আর কি। এখানে কি করেছিলাম, জাস্ট লজিক লিখেছিলাম। এই এখানে মনে হয় ওই মডুলাস যে আমাদের অপারেটরটা আছে, মড অপারেটর, যেটাতে রিমাইন্ডার দেখায়, সেটার একটা উদাহরণ এখানে আছে। আচ্ছা, এরপর হলো কোনো কিছু ইম্পোর্ট করা। অলরেডি বলেছি যে অনেক জিনিস মানে আমরা পাইথনে কেন এখন মানুষ আস্তে আস্তে ঝুঁকতেছে বা পাইথনের কথা কেন চিন্তা করতেছে, কারণ হচ্ছে ওয়ার্ল্ডে মানুষ এখন যা যা লাইব্রেরি বানাচ্ছে ম্যাক্সিমামই তোমার পাইথনে তৈরি করতেছে। লাইব্রেরি মানে কি, ধরো তুমি একটা কাজ করতে চাও, ঠিক আছে, ধরো এই যে সামেশনটা যে আমরা করব, সামেশনটা তো কোনো একটা জায়গায় আগে থেকে সামেশন করার জন্য যে প্রোগ্রামটা, এটা যদি কোনো জায়গায় লেখা থাকে তাহলে আমি জাস্ট ফাংশন কল করে ফেলতে পারতেছি, ঠিক আছে। নাইলে আমাকে আবার ওই প্রোগ্রামটা লিখতে হবে। এটা তো সামেশনের ক্ষেত্রে বললাম ছোট্ট একটা জিনিস। তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাও বা আরো বিভিন্ন জিনিস, একটা গ্রাফ তৈরি করতে চাও, ঠিক আছে। তো সেইগুলোর জন্য যদি কোনো জায়গায় এই জিনিসগুলা লেখা থাকে, মানে অলরেডি কেউ প্রোগ্রামটা লিখে থাকে, তুমি ফাংশন কল করে করে কাজ করে ফেলতে পারো, তাহলে তোমার জন্য খুবই ইজিয়ার।
সো এখন কথা হচ্ছে যে এগুলো তো অনেক ধরনের ফাংশন হতে পারে। ধরো যে তোমরা কেমিস্ট্রি নিয়ে কাজ করো, সো তোমাদের হয়তো আহ, কি বলে বায়োইনফরমেটিক্স এর জিনিসপত্র তোমাদের হয়তো দরকার না হইতে পারে, বা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য কিছু হয়তো ফাংশন থাকতে পারে যেগুলো তোমার দরকার না হইতে পারে, বা তোমার ওই অ্যানথ্রোপোলজিস্টরা যেগুলো নিয়ে কাজ করে সেগুলো তোমার দরকার, বা স্ট্যাটিস্টিক্স এর জিনিস তোমার দরকার নাও হইতে পারে। সো এখন আমি যদি সবগুলো রাখি, স্ট্যাটিস্টিক্স এর ফাংশন গুলো রাখি, তারপর তোমার কেমিস্ট্রি ফাংশন, ফিজিক্স, এগুলো বিভিন্ন সব ফাংশন গুলো রাখি, তাইলে দেখা যাবে যে মিলিয়নস অফ ফাংশন হয়ে গেছে। এবং মিলিয়নস অফ ফাংশন যদি একটা প্রোগ্রাম শুরু করার আগেই তাকে এক্সিকিউট করে আসতে হয়, তাহলে কিন্তু আসলে দেখা যাবে যে প্রতিটা প্রোগ্রাম স্টার্টের সময়ই তোমার অনেক সময় চলে গেছে। একবার শ্যালো মেশিন স্টার্ট দেওয়ার মতো স্টার্ট দিয়ে তারপরে তোমাকে মানে স্টার্ট করতে তোমার অবস্থা খারাপ, আবার অনেকক্ষণ হয়তো অপেক্ষা করতে হবে এইগুলো কতক্ষণে সে ইম্পোর্ট করবে, বা কতক্ষণে সে এই কোডগুলো তার মেমোরিতে স্টোর করবে। এবং ইন দ্য মিন সেম টাইম তোমার আসলে মেমোরিও অনেক হিউজ দরকার, কারণ এই এই ফাংশন গুলা সে তো র্যামে এনে তারপরে এক্সিকিউট করতে হবে। সো সেটাতে একটা বড় টাইম দেখা যাবে চলে যাবে। সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এইগুলাকে আলাদা আলাদা প্যাকেজ হিসাবে রেখে দেই। ঠিক আছে, ওকে, তুমি ম্যাথমেটিক্স এর যদি কোনো কিছু ইউজ করতে চাও, সেটা তখন তুমি ম্যাথমেটিক্স এর প্যাকেজটা তোমার এখানে ইম্পোর্ট করে তারপরে কাজ করবা। সো সেই জন্য ধরো যে ম্যাথমেটিক্স এর এরকম কিছু ফ্যাক্টরিয়াল, পাই বা এই ধরনের বিভিন্ন কনস্ট্যান্ট এগুলো আছে, এগুলো নিয়ে সাইন কজ এগুলো নিয়ে কাজ করতে চাইলে তখন তুমি ইম্পোর্ট করতে পারবো ওই প্যাকেজটা। সো ইম্পোর্ট ম্যাথ, এটা হচ্ছে নরমাল ম্যাথটাকে যদি তুমি ইম্পোর্ট করতে যাও, এরপরে এইটাকে তোমার ইউজ করতে হলে ওই প্যাকেজটা ডট দিয়ে তোমাকে ওই ফাংশনটাকে কল করতে হবে। এখন ধরো অনেক প্যাকেজেরই নাম অনেক বড় থাকবে, ওই প্যাকেজের কোনো সাব মডিউল বা তার সাব প্যাকেজ তুমি যদি অ্যাক্সেস করতে যাও, তাহলে দেখা যাবে এরকম ডট ডট দিয়ে নাম অনেক বড় হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে তুমি এই অ্যাজ কথাটা যদি ইউজ করো, যে ইম্পোর্ট ম্যাথ অ্যাজ এমটি। সো এখন এমটি যে দিয়ে দিলাম, সো এমটি ডট সামথিং, ওই ম্যাথটাকে আমি এখানে রিনেম করে নিলাম এমটি দিয়ে। সো আমার প্রোগ্রামে যত জায়গায় এমটি লেখা থাকবে প্রোগ্রাম বুঝে নিবে যে আমি আসলে ম্যাথ বুঝাতে চেয়েছি। সো এখানে যদি ম্যাথের জায়গায় বড় একটা স্ট্রিং, বড় একটা নাম থাকতো, তাহলে এটাকে আমি ছোট একটা নামে নিয়ে এসে এখানে কাজ করতে পারতাম আর কি। সো এই ধরনের তোমাদের ওই তোমাদের রিলেটেড চ্যাম ল্যাব, তারপর আরো বিভিন্ন ফাংশন আছে যেগুলো দিয়ে মলিকুল বা এগুলাকে রিপ্রেজেন্ট করার ফাংশন গুলো ওখানে আছে। তো সেগুলো আমরা একটু দেখবো আরো আরো একটু পরে, এগুলোর সাথে তোমরা যখন আরেকটু ইউজ টু হওয়া, তারপর আমরা ওইদিকে যাব আর কি। তো এখান থেকে চাইলে শুধুমাত্র তোমার এখানে ম্যাথ পুরো প্যাকেজটা তো নিয়ে এসেছি, চাইলে কোনো একটা অংশ নিয়ে আসা যায়। যেমন ধরো এই যে এই লাইনটার মধ্যে লেখা আছে ফ্রম ম্যাথ, অর্থাৎ ম্যাথ প্যাকেজটা থেকে ইম্পোর্ট পাই, শুধুমাত্র পাইটা ইম্পোর্ট করো, আমরা অন্য কোনো কিছু লাগবে না। এজ পাই, পাই পাই নামে তুমি এই পাইটাকে ইম্পোর্ট করে দাও, আমি জাস্ট পাই হিসেবে এটাকে ইউজ করব, বাস, তাইলে আমার হবে, আমার আর কোনো কিছু লাগবে না। মানে ছোট্ট জিনিসও তুমি চাইলে একটা সাব পার্টও চাইলে ইম্পোর্ট করতে পারো এইভাবে। আচ্ছা, তো এরপর আমরা যখন লুপ দেখেছি তখন লুপের সাথে দুইটা জিনিস না বললেই না, একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট আর একটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্ট, এই কোন একটা লুপের মধ্যে যখন ব্রেক স্টেটমেন্ট থাকবে, তার মানে সে তার ইমিডিয়েট যে উপরে যে লুপটার মধ্যে আছে সেই লুপটাকে সে ব্রেক করে যাবে। এটার সাথে কিন্তু এই ইফের কোন ইফের সম্পর্ক এতটুকুই যে ইফটা স্যাটিসফাইড হইলে পরে এটার আন্ডারে যেহেতু এটা আছে ব্রেকটা এক্সিকিউট করবে। সো ব্রেকটা যখন এক্সিকিউট করবে তখন কিন্তু ইফ থেকে বাইরে যাবে এরকম না, বাইরে যাবে হচ্ছে মেইনলি ইমিডিয়েট হোয়াইলের। সো এখানে যদি এটা যদি আরেকটা হোয়াইলের ভিতরে থাকতো, তাহলে ভিতরের হোয়াইলটা থেকে সে বাইরের হোয়াইলটার মধ্যে চলে আসতো আর কি। সো ব্রেকটা হচ্ছে জাস্ট কোন একটা লুপের লাস্ট স্টেটমেন্ট, ও লুপের ওইটার পরে সে ডাইরেক্টলি বাইরে চলে আসবে, এই হোয়াইল লুপের বাইরে যেই স্টেটমেন্টটা আছে সেটাকে সে এক্সিকিউট করবে। ঠিক আছে, সো মানে ব্রেকের কাজ হচ্ছে এরকম। আর কন্টিনিউ হচ্ছে কোন একটা লুপের কাজ করতেছে করতেছে, কন্টিনিউ মানে হচ্ছে এই ইটারেশনে বাকি যেই ইগুলো আছে, বাকি যেই
স্টেটমেন্ট গুলো আছে সেগুলো সে এক্সিকিউট করবে না, ডাইরেক্ট আবার ওই কন্ডিশনে গিয়ে তারপর আবার উপর থেকে আসবে আর কি। ঠিক আছে, এইভাবে যেতে থাকবে। কন্টিনিউ হচ্ছে জাস্ট তুমি আবার উপরে চলে যাও, কন্ডিশন থেকে আবার আসো। আর ব্রেক মানে হচ্ছে তুমি এই লুপ থেকে বের হয়ে যাও। এই দুইটা স্টেটমেন্ট আছে আর কি। সো এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আজকে ছোট্ট একটা প্রবলেম করে আমরা একটু আমরা শেষ করে দিব। আর একটা রিভিউ আমরা মোটামুটি করতে পারলাম মানে আগের জিনিসগুলা। এই প্রবলেমটা আমরা একটু দেখি, এটা সহজই হবে প্রবলেমটা। রাইট এ ফাংশন, এই ফাংশনটাতে কি বলা হয়, এটা কি আমরা করেছি? সম্ভবত করি নাই। ঠিক আছে, সো আমরা একটু দেখে ফেলি এটা কি কি বলে এই প্রবলেমটাতে। এটা খুবই মজার একটা প্রবলেম হওয়ার কথা। ওকে, an extra day is added to the calendar almost every 4 year as February 29. সো তোমরা সবাই জানো যে ক্যালেন্ডারে প্রায় প্রতি 4 বছর পর পর প্রায় কথাটা ইউজ করেছে। ঠিক আছে, অলমোস্ট এভরি 4 ইয়ার, অলমোস্ট কথাটা ইউজ করার কিন্তু কারণ আছে। তার মানে হচ্ছে মাঝে মাঝে এরকম থাকে যখন আসলে ফেব্রুয়ারি মাস 4 বছর পরে আসছে কিন্তু 29 ফেব্রুয়ারি 29 আসে নাই, অর্থাৎ 28 দিনেই ফেব্রুয়ারি মাস থাকে, এরকম মানে 4th ইয়ারও থাকে। আচ্ছা, সো আসো এরপরে, এন্ড দ্য ডে ইজ কল্ড এ লিপ ডে, অর্থাৎ ওই ডেটাকে লিপ ডে বলা হয়। এবং ইট কারেক্টস দ্য ক্যালেন্ডার ফর দ্য ফ্যাক্টস দ্যাট আওয়ার প্ল্যানেট টেকস অ্যাপ্রক্সিমেটলি 365.25 days to orbit the sun. সো সানকে প্রদক্ষিণ করার জন্য আমাদের প্ল্যানেটটা আমাদের এটা অ্যাপ্রক্সিমেটলি 365.25 দিন লাগে, অর্থাৎ 265 পরে 4 ভাগের 1 ভাগ দিন লাগে সো প্রদক্ষিণ করতে। সো প্রতি যখন যায় 4 বছর যায় তখন আমরা একটা লিপ ডে করে এই লিপ ইয়ার বলি, ওইটাকে একটা লিপ ডে ওইটার মধ্যে দিয়ে ওইটাকে কম্পেনসেট করে দেয়। ঠিক আছে, এ লিপ ইয়ার কন্টেইনস এ লিপ ডে, একটা লিপ ইয়ার একটা লিপ ডে কি বলে কন্টেইন করে, বা একটা লিপ ডে একটা লিপ ইয়ারে থাকে আর কি। ওকে, ইন দা গ্রেগরিয়ান ক্যালেন্ডার 3 conditions are used to identify leap year. লিপ ইয়ার আইডেন্টিফাই করার জন্য 3টা কন্ডিশন গ্রেগরিয়ান ক্যালেন্ডারে থাকে। একটা হচ্ছে দ্য ইয়ার ক্যান বি ইভেনলি ডিভাইডেড বাই 4, অর্থাৎ 4 দিয়ে ভাগ যদি যায় তাহলে ইজ এ লিপ ইয়ার, সেটা একটা লিপ ইয়ার হবে। যদি 4 দিয়ে ভাগ যায় লিপ ইয়ার হবে, আনলেস যদি না 4 দিয়ে ভাগ দিলেই লিপ ইয়ার হবে না। যদি 4 দিয়ে ভাগ দিলে 4 দিয়ে ভাগ দিলে মানে ভাগ যায়, ভাগশেষ 0 থাকে আর কি। ইভেনলি ডিভাইডেড মানে হলে ভাগ পুরাপুরি ভাগ যায় আর কি, ভাগশেষ থাকে না, এরকম যদি হয় তাহলে এটা একটা লিপ ইয়ার হবে। কিছু ক্ষেত্র বাদে, সেই ক্ষেত্রগুলো পরে বলতেছে। দ্য ইয়ার ক্যান ইভেনলি ডিভাইডেড বাই 100, কিন্তু 4 দিয়ে ভাগ যায় কিন্তু আবার 100 দিয়েও ভাগ যায়, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা লিপ ইয়ার বলবো না। যেমন 2100 সাল, ঠিক আছে, সামনে 2000 সাল গেল, 2000 সালটার কথা পরে আসতেছি। এখন পর্যন্ত আমরা যেটা বুঝি 2000 সালও লিপ ইয়ার হবে না, কিন্তু 2000 সালে লিপ ইয়ার হয়েছে, এটা এর পরে আসবে। কিন্তু ধরো 2100 সাল, হ্যাঁ 1900 সাল, 1800 সাল, 2200 সাল, 2300 সাল, এই সমস্ত সালগুলা লিপ ইয়ার না। অর্থাৎ 100 দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে, 4 দিয়ে ভাগ যাচ্ছে ঠিক আছে, কিন্তু 100 দিয়ে আবার ভাগ যাচ্ছে, সো এগুলা লিপ ইয়ার না। তারপরে আসো, এখানে আবার লেখা ইট ইজ নট এ লিপ ইয়ার আনলেস, এটা লিপ ইয়ার হবে না কিন্তু বা যদি না দ্য ইয়ার ইজ অলসো ইভেনলি ডিভাইডেড বাই 400, অর্থাৎ যদি সালটা 400 দিয়ে ভাগ যে থাকে তাহলে আবার সে যে লিপ ইয়ার হবে না, এটা হবে না, দেন ইট ইজ এ লিপ ইয়ার, অর্থাৎ তখন সে লিপ ইয়ার হবে। সোজা কথায়, সোজা বাংলায় যদি আমি বলি, যদি এটা সালটা 400 দিয়ে ভাগ যায় লিপ ইয়ার, 100 দিয়ে ভাগ গেল না, লিপ ইয়ার না। তারপরে আমি দেখব যে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে এটা লিপ ইয়ার। ঠিক আছে, তার মানে হচ্ছে 2000 সাল লিপ ইয়ার হচ্ছে কারণ এটা 400 দিয়ে ভাগ যাচ্ছে।
2400 সাল লিপ ইয়ার হবে, এটা 400 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে। আবার 2100 2200 এগুলা লিপ ইয়ার হচ্ছে না। 2004 8 12 2020 এই সালটাও লিপ ইয়ার হচ্ছে, কারণ হচ্ছে 4 দিয়ে ভাগ যাচ্ছে, 100 দিয়ে ভাগ যাচ্ছে না, এবং 400 দিয়েও ভাগ যাচ্ছে না। ওকে, সো দিস মিনস দ্যাট দ্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এই যে এখানে সেটাই বলতেছে 2000 4000 এগুলো হচ্ছে 2024 এগুলো হচ্ছে লিপ ইয়ার, ওয়াইল 1800 1900 2100 এগুলো লিপ ইয়ার না। সো এই জিনিসটা তোমরা কি সবাই জানতে যে এইভাবেই লিপ ইয়ার গণনা করা হয়? আমি কিন্তু জানতাম না। এখন মনে হয় তোমাদের মানে পাঠ্যপুস্তক গুলোতেও এটা অ্যাড করা হয়েছে মনে হয় নিচের দিকে, তাই না? এই জন্য অনেকেই দেখি এখন জানে, যেহেতু আমার ফার্স্ট ইয়ারের সাথে সবসময় ক্লাস থাকে, সো আমি এই পরিবর্তনগুলো জানতে পারি আর কি। সো মানে আমাদের সময় আমরা কিন্তু জানতাম, এবং আমি এখানে এই প্রবলেম সলভ করতে যে জানছি, এবং তখনও চিন্তা করতাম যে সে তারা মনে হয় এটা হাইপোথেটিক্যালি ধরে নিয়েছে। পরে আমি শুনলাম যে না, এটা আসলে ওই যে 100 দিয়ে ভাগ গেলে যে লিপ ইয়ার হয় না, এটা আমি আসলে প্রবলেমটা মানে ওই সময়ও ঠিক মতো পড়ি নাই, যার ফলে আমি তো চিন্তা করেছিলাম যে লিপ ইয়ার তো এরকমই হয়। তখন আমি বারবার ওই প্রোগ্রাম করে তারপর দেখতেছিলাম কি রে রং অ্যান্সার দেয়, এই কি অবস্থা। পরে রং অ্যান্সার অনেকবার খাওয়ার পরে ভালো করে এটা যখন পড়লাম, তখন দেখলাম যে এইরকম ব্যাপারটা। তখন মানুষের সাথে ডিসকাস করলাম, শুনলাম যে হ্যাঁ আসলেই তো 100 দিয়ে ভাগ দিলে ই হয় না, লিপ ইয়ার হয় না, আবার 400 দিয়ে ভাগ দিলে আবার লিপ ইয়ার হয়। এই জিনিসগুলো আসলে আমি জানতাম না, বুঝছো? তো তোমরা হয়তো সবাই জানো, কারণ তোমাদের হয়তো এখন পাঠ্যপুস্তকে আছে বা নাই আমি জানি না। ওকে, টাস্ক, এখন আমাদের টাস্কে আসি। given a year, determine whether it is a leap year. If it is a leap year, return the boolean true, otherwise return false. Note that the code stub provided reads from stdin, passes argument to the isLeap function. It is only necessary to complete the isLeap function. সো তোমাকে এখানে বলেছে যে একটা ফাংশনই তারা লিখে দিয়েছে, তোমার কোনো কষ্ট করা দরকার না, ওই ফাংশনের মধ্যে তুমি জাস্ট কন্ডিশন গুলা লিখবা, যে এই কন্ডিশন হলে তোমাকে 1900 সাল থেকে 10⁵ পর্যন্ত যে কোনো সাল দিতে পারে, তুমি জাস্ট ট্রু অথবা ফলস রিটার্ন করবা, তোমার অন্য কিছু করার দরকার নাই। সো তার মানে হচ্ছে তুমি আসলে এখানে যেই এটা আছে এটা জাস্ট কপি করে নিয়ে যাবা। তোমাকে এটাই বলছে যে এখানে জাস্ট কি বলে, এখানে যেটা আছে সেটা দিয়ে তুমি কাজটা করে ফেলবা। সো আমাদের এখানে একটা টেক্সট অ্যাড করলাম, সেটা তো টেক্সট ছিল মনে হয়, সেটা ডিলিট করে দেই। ওকে, ওটার মধ্যে আমরা করব। সো আমাদেরকে বলেছে যে isLeap ফাংশনটা আছে এখানে, এই যে লিপটা প্রথমে ফলস করা আছে, আমরা লজিক লিখে এটাকে যদি লিপ ইয়ার হয় তাহলে ট্রু করব, ঠিক আছে। সো আমরা সুন্দরভাবে কিছু কিভাবে করব সেটা তোমরা জানো। আমি জাস্ট উপরের জিনিসগুলো একটু, আমরা ওই হ্যাকার র্যাঙ্ক প্রবলেমের ক্ষেত্রে যে জিনিসগুলো লিখে থাকি সেই জিনিসগুলো একটু কপি করে নিয়ে আসি, তাইলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, প্রবলেমের নেমটা হচ্ছে রাইট এ ফাংশন। যদিও লিপ ইয়ার টাইপ কিছু একটা যদি নাম দিত তাহলে এটা খুবই ভালো হতো। আমি জাস্ট এটা লিখতে আমার বেশিক্ষণ লাগবে না, জাস্ট 2-1 মিনিট লাগবে, তারপর আমি শেষ করে দিব। আজকে হচ্ছে নভেম্বর 05 না 605, হ্যাঁ ঠিক আছে। নভেম্বর। ওকে, সো এইখানে আমাদেরকে তাহলে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা লজিকগুলো চিন্তা করব। সো আগে বড় থেকে যদি চিন্তা করি, 400 দিয়ে ভাগ গেল কিনা। যদি 400 দিয়ে ভাগ যায়, ইফ ইয়ার মড 400 দিয়ে যদি ভাগ দেয় যায়, তাহলে লিপ ইকুয়াল টু কত করে দিব, ট্রু করে দিব, ঠিক আছে। আচ্ছা, এলিফ আমরা লিখি, আচ্ছা এটা তো আবার এখানে ইকুয়াল ইকুয়াল 0 দিতে হবে, সরি, ইকুয়াল ইকুয়াল 0। এলিফ যদি কি হয়, ইয়ার মড 100 নট ইকুয়াল টু 0, অর্থাৎ যদি লিপ ইয়ার হইতে হয় তাহলে 100 দিয়ে ভাগ যেতে পারবে না,
এন্ড ইয়ার মড 4 ইকুয়াল 0 যদি হয় তাহলে আমরা লিপ ইকুয়াল টু ট্রু করে ফেলবো। সো এই জাস্ট কন্ডিশন, এটা যদি একটু চিন্তা করো তাহলে এই ধরনের একটা সুন্দর কন্ডিশন চলে আসতেছে যে আমরা প্রথমে ফলস করা আছে আর কি, ধরে নিয়েছি আমরা এটা লিপিয়ার না। সো লিপিয়ার কখন হবে? যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে তো এটা লিপিয়ার, এটাতে আর কোনো কিছু বলার নাই। যদি এটা 400 দিয়ে ভাগ না যায় তাহলে কি আমরা চেক করবো যে এটা 100 দিয়ে ভাগ যায় কিনা। যদি 100 দিয়ে ভাগ যায় তাহলে এই কন্ডিশনটা এটাকে প্রহিবিট করবে এখানে ট্রু করার জন্য। আর যদি 100 দিয়ে ভাগ না যায়, আবার 4 দিয়ে যদি ভাগ যায়, তাহলে আমরা এরপরে এটাকে লিপিয়ার ইকুয়াল টু ট্রু করে দিচ্ছি। ওকে, সো এটা যদি আমরা জাস্ট সাবমিট করি, রান কোড, ওকে, সো আমরা সাবমিট করে দিলাম। সো এটা হয়ে গেল, ঠিক আছে। সো সো এখানে তো এখানে কোনো কোশ্চেন আছে কিনা, কোথাও না বুঝছো এরকম কিছু ব্যাপার আছে কিনা? এখানে ওরা এই যে অংশটা ওরা করেছে সেই অংশটা ওরা কিছুই করে নাই। এই একটা ইনপুট নিল, নিয়ে এটা ইয়ার এর মধ্যে ইনসার্ট করলো, তারপরে এই ফাংশনটা তারা কল করেছে। সো যদি ট্রু আসে তাহলে ট্রু প্রিন্ট করে দিল, ফলস আসলে ফলস প্রিন্ট করে দিল, আর কিছু না। ওকে, আচ্ছা, আর এই যে হ্যাশ দেখতেছো এটা দিয়ে হচ্ছে আমরা কমেন্ট করে থাকি আর কি, হ্যাশ করে তারপরে যা দিবা সেটা সে অমিট করে ফেলবে আর কি, এটা দিয়ে কোনো কাজ করবে না। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। নাই কোশ্চেন আছে?